প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই দুঃসময়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুল কলেজ বন্ধর কারণে আমরা অনলাইন পাঠ সেটা সরকারের নির্দেশ মোতাবেকই ক্লাস করছি। অন্যান্য স্কুল করতেছে, আমরাও সেই ব্যতিক্রম না, আমরাও সেই ক্লাসগুলো করব। তো কাজেই আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো, লেখাপড়া করছো। আমরা চেষ্টা করছি তোমাদের ক্লাসের পাঠদান আমরা সুযোগ নাই বিধায় আমরা অনলাইন ক্লাস করেছি এবং করছি, যাতে করে তোমরা এটা দেখতে পারো, তোমরা উপকৃত হও। আর আজকে যে বিষয় পাঠদান করব, কোনো সমস্যা হলে আমার ইনবক্সে কমেন্ট করবে। আমি আশা করব আগামী ক্লাসে তোমাদের আরও ভালো করে এই বিষয়টা আলোচনা করব। তো আজকে তোমাদের ব্যাকরণ বিষয়ে নবম দশম শ্রেণীর অথবা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসেরই ব্যাকরণ বিষয়ের কারক নিয়ে আলোচনা করতে চাই। আমি কারকের মেন কিছু বেসিক নলেজ তোমাদের দেব, খুব সহজ আকারে, খুব কঠিন কিছু না। প্রথমেই কারক শব্দটার উৎপত্তি হয়েছে ক্রি যুগ নক থেকে। ক্রি যুগ নক থেকে কারক শব্দটার উৎপত্তি হয়েছে। এখন ক্রি হচ্ছে ধাতু। এখন ধাতুটা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকেই ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশ আমরা বলতে বুঝাই, যেমন খাইতেছে, খা হচ্ছে একটা ধাতু। তাহলে ঠিক এরকম কারকের ক্রি হচ্ছে ধাতু। এই ধাতুর ক্রি হচ্ছে করা, অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশ করা। নখ হচ্ছে প্রত্যয়। প্রত্যয় আমরা এখন আজ বোঝাচ্ছি না, অন্য ক্লাসে আমরা সময় প্রত্যয় সম্পর্কে আলোচনা করব। কাজে ক্রি যুগ নখ সেটা কারক। এখন এখানে যেমন খা যুগ ই খাই, খা হচ্ছে ধাতু। আবার খাইতেছে, খা হচ্ছে ধাতু। খাইয়া ছিল, খা ধাতু। আর ই হচ্ছে বিভক্তি, ইতেছি বিভক্তি, ইয়া ছিল বিভক্তি। আর বিভক্তির চিহ্নই হচ্ছে, ধাতুর চিহ্ন হচ্ছে এরকমভাবে একটি চিহ্ন। এই চিহ্নটাকে ধাতুর চিহ্ন বলা হয়। অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, আর ধাতুর চিহ্নটা এরকম। এখন কারকের সংজ্ঞা আমরা যদি দিতে যাই, সংজ্ঞাটা করলে আমরা বিস্তারিত তোমাদেরকে আলোচনা করতে পারব। এখন সংজ্ঞা হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ থাকে তাকে কারক বলে। কিছু কিছু বইতে আছে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। এখন একটু আপডেট হয়েছে যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য পদ এবং সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্বন্ধ থাকবে তাকেই কারক বলে। এখন যেমন বলে আমি, লিপি বই পড়িতেছে, পড়িতেছে। এখন এখানে ক্রিয়াপদ কোনটা? পড়িতেছে। এখন ক্রিয়াপদের মূল অংশ কোনটা? পর বা পর, এরকম। এখন লিপি হচ্ছে এখানে কি? ক্রিয়াপদ না, ক্রিয়াপদ হচ্ছে এইটা। আর বিশেষ্য পদ হচ্ছে লিপি। এই লিপির সাথে ক্রিয়াপদের যে সম্বন্ধ, এই জন্য এটা কারক। অন্য কিছু কারক হবে না, যদি ক্রিয়াপদ থাকতেই হবে সেখানে, আর একটা বিশেষ্য পদ থাকতে হবে। আবার যদি বলি সে ভাত খাইতেছে, সে ভাত খাইতেছে। এখন সে হলো সর্বনাম পদ। তোমরা যারা ইংরেজিতে পড়েছো, এটা প্রোনাউন, তার মানে সর্বনাম পদ। লিপ হচ্ছে বিশেষ্য বা নাউন। খাইতেছে, এই খাটা হচ্ছে একটা ক্রিয়াপদের মূল অংশ, এটা ধাতু। এখন তোমরা বলতে পারো, স্যার আমরা লিখতে পারতাম না লিপি বই পড়িতেছে পরিবর্তে পড়ছে লিখতে পারতাম, কিন্তু ব্যাকরণের সাধু ভাষায় এবং চলিত ভাষার নিয়মের একটা ছোট্ট একটা যা লেখা আছে,
চলিত ভাষায় যেহেতু কোনো ব্যাকরণ তৈরি হয়নি, সেই জন্য এই সংজ্ঞাগুলো অন্তপক্ষে আমরা সাধু ভাষায় লিখব, পড়িতেছে লিখব, পড়ছে লিখব না, খাইতেছে লিখব, খাচ্ছে লিখব না, অন্তপক্ষে সংজ্ঞাগুলো দেওয়ার সময় আমরা এগুলো আমরা কাজ করবো, এটাকে দেব। এখন এই সংজ্ঞাটা আমরা বিস্তারিত আলোচনা করব একটা সংজ্ঞা দিয়ে। তোমরা একটু দেখেও এবং খাতা নিয়ে কলম নিয়ে তোমরা নোট করবে, যেখানে বুঝতে না পারো সেটাকে আমি আবার বুঝিয়ে দেবো। আমরা কিছু প্রশ্ন করা যায়, কিছু আমরা প্রশ্ন করতে পারি। প্রশ্ন করতে পারি কীরকম? কে প্রশ্ন করতে, কে কাজটা করলো, আবার কি কাজ করলো, কাকে দেওয়া হলো, এরকম প্রশ্ন করতে পারি। কিসের দ্বারা, কিসের দ্বারা, কি দিয়ে, এরকম প্রত্যেকটা জায়গায় আমরা কে আমরা প্রশ্ন করতে পারি। আবার কাকে, এখানে যেমন আমরা কাকে বলেছি, এটাও কাকে প্রশ্ন করা যাবে। সম্প্রদান কারকে কাকে দেওয়া হলো, কাকে দান করা হলো, আবার কাকে কারো উপরে কাজটা করলো, সেটাও কাকে দুবার দিতে পারে। তাহলে এটা কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান। কোথা থেকে, কার চেয়ে, এরকমভাবে প্রশ্ন করা যেতে পারে। এটা প্রশ্ন আমরা করতে পারি। আবার আরেকটা প্রশ্ন করতে পারি, কোথায়, কোথায়, কখন, কি বিষয়ে। এই কতগুলো প্রশ্ন যদি আমরা করি, প্রশ্নের উত্তর দিতে গেলেই, প্রশ্নের উত্তর যখন আমরা দেব, এই উত্তর দিলে আমরা কারকগুলো, সমস্ত কারকগুলো আমরা বিস্তারিত জানতে পারব। তো তোমরা এগুলো খাতায় লিখে নিয়ে, আমি একটা সংজ্ঞা দিব, সংজ্ঞার প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে আমরা জানবো যে কোনটা কোন কারক হবে, বিস্তারিত আমরা বলব। একটা সংজ্ঞা দেই। বাবা ঈদে দরিদ্রদের নিজ হাতে ভান্ডার থেকে ধন দেন। এখন যদি আমি প্রশ্ন করি, কে দেন? বাবা। বাবা দেন, বাবা বলতে এখানে কর্তা, বাবা কর্তা হয়ে গেল। আচ্ছা, কি দেন? ধন দেন। ধন, এখন এটা কর্ম হয়ে গেল। আবার কাকে দেন? দরিদ্রদের দেন, এটা সম্প্রদান কারক হলো। কিসের দ্বারা? নিজ হাত দ্বারা দেন, দ্বারা দিলে করণ হয়। কোথা থেকে? তাহলে এটা হলো অপাদান। কোথায় দেন? কখন দেন? কিসের? ঈদের সময় দেন, এটা হলো অধিকরণ। তাহলে 6টা কারকই আমাদের হয়ে গেল। এক সংজ্ঞা দিয়েই আমরা বুঝতে পেরেছি কে দিল? বাবা। কি দিল? ধন দেন, মানে কর্ম। কাকে দিল? দরিদ্রদের, সম্প্রদান কারক হয়ে গেল। কিসের দ্বারা দিল? হাত দ্বারা দিল, নিজ হাতে দিল। কাকে দিল? দরিদ্রদের। এখন কাকে কিন্তু দুই জায়গায় হয়ে গেছে, এটা কর্ম হয় এক জায়গায়, সম্প্রদান কারক হয় এক জায়গায়। কোথায় থেকে দেন? ভান্ডার থেকে দেন। কোথায়, কখন, কি বিষয়ে? বিষয় বলতে আমরা এখন বোঝাচ্ছি না। কখন দেন? ঈদের সময় দেন।
এটা হচ্ছে 6টা কারকের। এইভাবে আমরা উদাহরণ দিতে পারি। এরপর পরবর্তী পর্যায়ে আমরা কী জানলাম? কে দেন, কি দেন, কাকে দেন, কিসের দ্বারা দেন, কোথায় দেন, কাকে দেন, কোথায়, কখন, কি বিষয় দেন, এইটা আমরা এখন আলোচনা করব। আমরা নিশ্চয় জানি, ইতিমধ্যে তোমরা জেনেছো কারক কয় প্রকার। আমরা এখন বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখতে পারো। আমরা প্রত্যেক প্রকার কারকের সংজ্ঞা লিখব। কারক কয় প্রকার? 6 প্রকার। এক নম্বর হচ্ছে কর্তৃকারক। কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। যেমন অধিকরণ কর্তাকারককে আমরা কর্তৃকারক কর্তা, সংক্ষিপ্ত আকারে কর্তা লিখতে পারি। এটাকে সংক্ষিপ্ত আকারে কর্মকারক, কর্ম লিখতে পারি। এটা করণ লিখতে পারি। এটা সম্প্রদানকারক লিখতে পারি সংক্ষিপ্ত আকারে। অপাদান, অধিকরণ আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 6 প্রকার কারকের মধ্যে এটা আছে কর্তৃকারক, করণকারক, কর্মকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখানে কর্তৃ লিখেছি, এখানে কর্তা লিখেছি। আসলে কর্তা কারক না, কর্তৃকারক। কিন্তু সেটাকে আমরা যখন লিখব বাবা বই পড়ছে বা দান করছে, এটা কর্তায় শূন্য বিভক্তি বা কিছু। যেমন যদি বলি লুকে বলে, এখানে লিখব সংখ্যাটা, লুকে বলে। এখন লুকে হলো কর্তায়, এটা কর্তায় সপ্তমী। এখন কর্তায় সপ্তমী হলো, কর্তৃকারকের সপ্তমী লেখা যাবে, অথবা কর্তায় সপ্তমী, অর্থাৎ কর্তাকারকের সপ্তমী লিখব না, আমরা বলবো কর্তায় সপ্তমী, এইভাবে বলা যায়। তো যাই হোক, আমাদের আজকাল অবজেক্টিভ থাকে, নৈবেদিক আকারে থাকে, কাজে এগুলো একটা খুব একটা সমস্যা না, আমরা জানতে পারবো। এখন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কর্তাকারক নিয়ে আলোচনা করতেছি। এখন কর্তৃকারক নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, কর্তৃকারক কাকে বলে? সংজ্ঞা। অ্যাকচুয়ালি সংজ্ঞাটা বানানটা কিন্তু এখানে জ ইও শব্দটা, বিজ্ঞান লিখতে গেলে যেমন বয়সিকার যোগ জ যোগ ইও আকার অন্তর্ন, বিজ্ঞান উচ্চারণটা এরকম হবে। তো যাই হোক, আমরা অন্য বিষয়ে চলে যাব না, আমরা এটাই থাকবো। আচ্ছা, সংজ্ঞাটা হলো কর্তা যে কাজটা করে বা যে ক্রিয়া সম্পন্ন করে। যে ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি, এখানে কর্তাকে আমি,
বই পড়ার কাজটা আমার দ্বারা করা হয়, এখানে আমি হচ্ছে কর্তৃকারক। আবার কর্মকারক, কর্মকারকটা হচ্ছে কর্তা যাহা করে, তাহাই কর্ম। তাহলে আমরা ওই সংখ্যাটা আবারও লিখতে পারি, আমি বই পড়ি, আমি বই পড়ি। এখানে বইটা হচ্ছে আমি কি করি, কি কাজটা করি, যে প্রশ্ন করেছিলাম কে বই পড়ে, আমি কর্তা। কি বই পড়ে, কি কাজ করে, কি পড়ে, বই পড়ে। এই প্রশ্ন উত্তর করলে আমরা সেটা পেয়ে যাই, বই পড়ে। তাহলে নিশ্চয়ই এটা কর্মকারক হলো। এখানে দাগ থাকবে অথবা মোটা অক্ষরে লেখা থাকবে প্রশ্নের মধ্যে বই, এখানে আমি মোটা অক্ষরে বা দাগ থাকবে এখানে। তাহলে নির্দেশ করলে এটাকে আমরা বুঝতে পারবো যেটা কর্তা আর এটা হচ্ছে কর্ম। এরপরে আমরা কর্তৃকারক গেল, কর্ম গেল, এরপর আমরা করণকারক বুঝব। সংজ্ঞা হচ্ছে কর্তা যাহার দ্বারা, যাহার সাহায্যে কাজটা সম্পন্ন করে। কর্তা যাহার সাহায্যে কাজটা সম্পন্ন করে তাকেই কর্তাকারক না বলে আমরা করণকারক বলবো। যে আমি কলম দিয়ে লিখি। এখন আমরা আগে লিখেছিলাম কি দিয়ে লিখি, কলম দিয়ে। যেহেতু কলম দ্বারা দিয়ে এটা তৃতীয় বিভক্ত হয়ে থাকে, এই দ্বারা দিয়ে করতে কিছু থাকলেই সেটা হবে করণকারক, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা সম্পাদনকারক বুঝাবো। সম্পাদনকারকের দান কথাটা আছে। দান কাকে বলে আমরা বুঝতে পারবো যে নিজের সম্পদ ধ্বংস করে অপরের উৎপাদন করাকে দান বলা হয়। আমার নিজের সম্পদ, সম্পদ না বলে আমরা সত্য লিখতে পারি। সত্য, অপরের সত্য, নিজের সত্য ধ্বংস করে অপরের সত্য উৎপাদন করাকে দান বলে। তাহলে মা গরিবদের বস্ত্র দেন। গরিবদের বস্ত্র দান করা হয়। এখন গরিবদের যদি এখানে নির্দিষ্ট দাগ থাকে তাহলে সেটা সম্পাদনকারক হয়ে যাবে। তাহলে মা গরিবদের বস্ত্র দেন, বাবা ধন দেন, ভাণ্ডার থেকে গরিবদের দেন, দরিদ্রদের দেন, অন্ধজনে দেন। দান করাটাই হচ্ছে, সেটা হবে সম্পাদনকারকের উদাহরণ। এখন যদি বলা হয় ধূপাকে কাপড় দান, ধূপাকে কাপড় আমরা ফেরত পেয়ে যাবে, এটা দান বলে না, কাজে এটা হবে না। এরপর আমরা অপাদানকারক নিয়ে আলোচনা করতে চাই।
অপাদান কারক সংজ্ঞা অপাদান কারক যে থেকে যা থেকে কোনো কিছু আমরা প্রত্যেক প্রকার কারকের সংজ্ঞা লিখব। কারক কয় প্রকার? 6 প্রকার। এক নম্বর হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক। অধিকরণকারক। যেমন অধিকরণ কর্তাকারককে আমরা কর্তৃকারক কর্তা সংক্ষিপ্ত আকারে কর্তা লিখতে পারি, এটাকে সংক্ষিপ্ত আকারে কর্মকারক কর্ম লিখতে পারি, এটা করণ লিখতে পারি, এটা সম্প্রদানকারক লিখতে পারি সংক্ষিপ্ত আকারে। অপাদান অধিকরণ আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 6 প্রকার কারকের মধ্যে এটা আছে কর্তৃকারক, করণকারক, কর্মকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এখানে কর্তৃ লিখেছি, এখানে কর্তা লিখেছি, আসলে কর্তাকারক না কর্তৃকারক, কিন্তু সেটাকে আমরা যখন লিখব বাবা বই পড়ছে বা দান করছে, এটা কর্তায় শূন্য বিভক্তি বা কিছু। যেমন যদি বলি লোকে বলে, এখানে লিখব সংখ্যাটা লোকে বলে। এখন লোকে হলো কর্তায়, এটা কর্তায় সপ্তমী। এখন কর্তায় সপ্তমী হলো কর্তৃকারকের সপ্তমী লেখা যাবে, অথবা কর্তায় সপ্তমী, অর্থাৎ কর্তাকারকের সপ্তমী লিখব না, আমরা বলবো কর্তায় সপ্তমী, এইভাবে বলা যায়। তো যাই হোক, আমাদের আজকাল অবজেক্টিভ থাকে, নৈবেদিক আকারে থাকে, কাজে এগুলো একটা খুব একটা সমস্যা না, আমরা জানতে পারবো। এখন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কর্তাকারক নিয়ে আলোচনা করতেছি। এখন কর্তৃকারক নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, কর্তৃকারক কাকে বলে? সংজ্ঞা। অ্যাকচুয়ালি সংজ্ঞাটা বানানটা কিন্তু এখানে জ ইও শব্দটা বিজ্ঞান লিখতে গেলে যেমন বর্গীকার যোগ জ যোগ ইও আকার অন্তন্য, বিজ্ঞান উচ্চারণটা এরকম হবে। তো যাই হোক, আমরা অন্য বিষয়ে চলে যাব না, আমরা এটাই থাকবো। আচ্ছা, সংজ্ঞাটা হলো কর্তা যে কাজটা করে বা যে ক্রিয়া সম্পন্ন করে। যে ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি, এখানে কর্তাকে আমি, বই পড়ার কাজটা আমার দ্বারা করা হয়, এখানে আমি হচ্ছে কর্তৃকারক।
আবার কর্মকারক। কর্মকারকটা হচ্ছে কর্তা যাহা করে, তাহাই কর্ম। তাহলে আমরা ওই সংখ্যাটা আবারও লিখতে পারি, আমি বই পড়ি, আমি বই পড়ি। এখানে বইটা হচ্ছে আমি কি করি, কি কাজটা করি, যে প্রশ্ন করেছিলাম কে বই পড়ে, আমি কর্তা। কি বই পড়ে, কি কাজ করে, কি পড়ে, বই পড়ে। এই প্রশ্ন উত্তর করলে আমরা সেটা পেয়ে যাই, বই পড়ে। তাহলে নিশ্চয়ই এটা কর্মকারক হলো। এখানে দাগ থাকবে অথবা মোটা অক্ষরে লেখা থাকবে প্রশ্নের মধ্যে বই, এখানে আমি মোটা অক্ষরে বা দাগ থাকবে এখানে। তাহলে নির্দেশ করলে এটাকে আমরা বুঝতে পারবো যেটা কর্তা আর এটা হচ্ছে কর্ম। এরপরে আমরা কর্তৃকারক গেল, কর্ম গেল, এরপর আমরা করণকারক বুঝে গেল। সংজ্ঞা হচ্ছে কর্তা যাহার দ্বারা, যাহার সাহায্যে কাজটা সম্পন্ন করে। কর্তা যাহার সাহায্যে কাজটা সম্পন্ন করে তাকেই কর্তাকারক না বলে আমরা করণকারক বলবো। যে আমি কলম দিয়ে লিখি। এখন আমরা আগে লিখেছিলাম কি দিয়ে লিখি, কলম দিয়ে। যেহেতু কলম দ্বারা দিয়ে এটা তৃতীয় বিভক্ত হয়ে থাকে, এই দ্বারা দিয়ে করতে কিছু থাকলেই সেটা হবে করণকারক, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা সম্পাদনকারক বুঝাবো। সম্পাদনকারকের দান কথাটা আছে। দান কাকে বলে আমরা বুঝতে পারবো যে নিজের সম্পদ ধ্বংস করে অপরের উৎপাদন করাকে দান বলা হয়। আমার নিজের সম্পদ, সম্পদ না বলে আমরা সত্য লিখতে পারি। সত্য, অপরের সত্য, নিজের সত্য ধ্বংস করে অপরের সত্য উৎপাদন করাকে দান বলে। তাহলে মা গরিবদের বস্ত্র দেন। গরিবদের বস্ত্র দান করা হয়। এখন গরিবদের যদি এখানে নির্দিষ্ট দাগ থাকে তাহলে সেটা সম্পাদনকারক হয়ে যাবে। তাহলে মা গরিবদের বস্ত্র দেন, বাবা ধন দেন, ভাণ্ডার থেকে গরিবদের দেন, দরিদ্রদের দেন, অন্ধজনে দেন। দান করাটাই হচ্ছে, সেটা হবে সম্পাদনকারকের উদাহরণ। এখন যদি বলা হয় ধূপাকে কাপড় দান, ধূপাকে কাপড় আমরা ফেরত পেয়ে যাবে, এটা দান বলে না, কাজে এটা হবে না। এরপর আমরা অপাদানকারক, বিচ্যুত
জাত থাকে বিচ্যুত মানে উত্থান, পতন, চলে যাওয়া, স্থান ত্যাগ করা, অর্থাৎ যেখান থেকে বিচ্যুত জাত হয় প্রভৃতি বোঝায় তাকে অপাদান কারক বলা হয়। যদি বলা হয় গাছ থেকে পাতা পড়িতেছে, এখন গাছ থেকে একটা বিচ্যুত হয়ে গেল, গাছ থেকে একটা পাতা পড়লো, এটা হয়ে গেল, সেটা একটা অপাদান কারক হয়ে যাবে। আর যদি বলা হয় আমি জানলা থেকে নদী দেখা যায়, আমি জানলা থেকে, এটা অপাদান কারক হবে না। কারণ হলো আমি জানলা থেকে হলেই যে হবে, আমি তো চলে যাচ্ছি না, জানলা থেকে একটা ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, কিন্তু আমার চোখটা চলে যাচ্ছে না, আমার চোখের উপর তার প্রতিবিম্বটা পড়তেছে, কাজে এটা বিচ্যুত হচ্ছে না, বিধায় এটা অধিকরণ কারক হয়ে যাবে, অপাদান কারক হবে না। আচ্ছা, এরপরে আমাদের শেষ 6 নম্বরটা অধিকরণ কারকটা বোঝাচ্ছি। অধিকরণ কারক যেখান থেকে যেখানে যে সময়ে যেখানে যে সময়ে বা যে বিষয়ে সম্পূর্ণ করে তাহলে এখানে আমরা বলতে পারলাম আমরা অধিকরণ কারকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যে সময়ে যে বিষয়, তিনটা হচ্ছে যেখানে যে বিষয়ে যে সময়, এই তিনটা কারকের একটা কারকের হবে তিনটা বিষয় নিয়ে। যেমন সে গ্রামে কোথায় থাকে, স্থান অধিকরণ, প্রভাতে সুযোজিত হয় সময়, সময় উল্লেখ থাকলেও সেখানে দেখা যাবে যে অধিকরণ কারক হয়েছে। আবার বালকটির ব্যাকরণ ব্যাকরণ বলতে একটা বিষয়, সেগুলি পাকা, গণিতের পাকা, সেটাও একটা বিষয় অধিকরণ। আবার যদি বলা হয় এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিখ্যাত উক্তি, এবারে মুক্তির সংগ্রাম, এটাও একটা কিন্তু অধিকরণ করে। তাই যাই হোক, শিক্ষার্থী কিন্তু আমরা আরও বুঝলাম। এর মধ্যে কোনো সমস্যা হলে আমরা এই বক্সে বা লিখবে, পরবর্তী পর্যায়ে সেটা আরও সলভ করে দেবো। আরও কঠিন কোনো বিষয় থাকলে আমাকে জানিয়ে দিলে আমি আমার পরবর্তী পর্যায়ে সময় আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তাহলে আমরা জানলাম যে কে দিয়ে প্রশ্ন করলে কে কাজটা করছে, ওই ক্ষতিকারক কর্তা যাহাকে আশ্রয় করে কাজটা করে, যা করে সেটাই কর্ম, যাহা দ্বারা করে সেটা হচ্ছে কর্মকারক। যদি কিছু দান করে, সত্য ত্যাগ করে, অধিকার ত্যাগ করে, সব প্রদানকারক হবে। আর অপদানকারক হবে বিচ্যুত হলে, উত্থান হলে, যেমন ছাদে পানি করে, ছাদ ছোঁয়ায় পড়ে সে গাছ ভেঙে গেল, একটা ফল পড়লো, এখান থেকে ঢাকা চলে গেল লোকটা, এই যে বিচ্যুত হওয়া, চলে যাওয়া, এটা দেখা যায় অপদানকারক। আর অধিকরণকারক তিনটা, গ্রামে প্রভাব, একটি স্থান থাকবে, অধিকরণকারক, প্রভাব মানে সময়, এবারে সময়, এটা অধিকরণকারক, আর বিষয় থাকে। যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ শোনার জন্য। আগামী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই শুভকামনায় আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।